আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ইগনোর কোথায় করলাম আপনাকে আমি? তাহলে এভাবে নাচা মেরে চলে যাচ্ছ কেন? কোথায় নাচা মারলাম? নিচে কাজ আছে তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে পারি আমি আপনার জন্য জনাব? জাহিন কিছু বলল না, অপলক চেয়ে রইল। চোখ জোড়া মুগ্ধতায় ভরে আছে। অয়ন্তী স্বামীর এমন চাউনি দেখে লজ্জা পেল, ধীর গলায় বলল, কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন? জাহিন হাসলো, কণ্ঠে খাদ নামিয়ে বলল, ভীষণ মায়াবী লাগছে তোমায় মাই মিসেস। স্বামীর মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অয়ন্তী লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ল। লাজুক হেসে বলল, তাই বুঝি? জাহিন আলতো হাতে অর্ধাঙ্গিনীর কানের ভাঁজে খোলা চুল গুজে দিয়ে নমনীয় কণ্ঠে বলল, প্রতিদিন এমন ভাবে সেজে গুজে থাকবে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকালো, বলল, প্রতিদিন? প্রতিদিন কেন সাজবো শুধু শুধু? জাহিন অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে টেনে এনে ফিচেল কণ্ঠে বলল, প্রতিদিন সাজবে তার কারণ হলাম আমি, কারণ আমি আমার মিসেসকে প্রাণবন্ত দেখতে চাই। আর জানো সাজলে নারীদের কত সুন্দর লাগে। অয়ন্তী ভ্রুকুটি কুচকে সন্ধিয়ান গলায় বলল, কয়টা নারীকে সাজতে দেখেছেন আপনি? জাহিন অয়ন্তীর কথার মর্ম চট করে ধরে ফেলল আর তৎক্ষণাৎ ঠোঁটের কোণে হাসি রেখে বলল, একজন নারীকে দেখেছি সাজতে, এর বেশি দেখিনি। অয়ন্তী আর কিছু না বলে নিজেকে জাহিনের বন্দি থেকে মুক্ত করতে করতে বলল, ঠিক আছে ছাড়ুন, অনেক কাজ আছে। অয়ন্তীর কথাটা জাহিন আমলে নিল না, বরং হাতের বাঁধন দৃঢ় করলো। অয়ন্তী চোখ পাকিয়ে স্বামীর পানে তাকালো। জাহিন সশব্দে হাসলো স্ত্রীর এমন রূপ দেখে। জাহিন মাথা নুয়ে অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিচেল গলায় বলল, মনের ভেতরে রোমান্টিক শয়তানটা বারবার প্রলুব্ধ করছে এই সুন্দর পরিপাটি সাজটা নষ্ট করে দেওয়ার জন্য। এখন এর করণীয় কি? অয়ন্তী কথার অর্থ বুঝতে পেরে জাহিনের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসভ্য চিন্তা ভাবনা, শুধু দূরে থাকবেন আপনি আমার কাছ থেকে। বলেই হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাহিন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, চাইলে কি আর দূরে থাকা যায় মিসেস অয়ন্তী? কাজী সাহেব সব কাগজপত্র রেডি করে নিয়ে এসেছেন। একটু পরে বিয়ে পড়ানো শুরু হবে। নুহাস ছটফট করছে যারাকে বধূরূপে দেখার জন্য। আজ যেন সময়টাও নুহাসের সাথে বেইমানি শুরু করে দিয়েছে। সময় ফুরাচ্ছেই না। যারাকে আনার জন্য তাগিদ দিল। নুহাস বসেছিল, কথাটা শুনে একটু আদর্শাটো বেঁধে বসে চোখ বন্ধ করলো। অয়ন্তী যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আহান চেঁচিয়ে বলল, এই তো আপু চলে এসেছে। নুহাস প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলে সামনের দিকে তাকায়। ভেসে উঠল পূর্ণাঙ্গ এক নারী চিত্র, যে কিনা মাথায় ঘোমটা টেনে চোখের দৃষ্টি নিচে রেখে লাজুক হেসে এগিয়ে আসছে তার নিকট। নুহাসের ঠোঁট জোড়া আলগা হয়ে এলো। বুকের বাপাশের হৃদয়টা বারবার লাফিয়ে জানান দিচ্ছে, এই নারীটা আজ থেকে তোর হবে নুহাস, একান্তই তোর, যে কিনা তোর বুকের পাঁজর দেব না। নুহাস সম্মোহন দৃষ্টিতে চেয়ে রইল। এজন্য অন্য এক যারা। কথায় আছে শাড়িতে এই নারী, এজন্য বাস্তব উদাহরণ এই মেয়েটি। নুহাসের মন আকুলি বিকুলি করতে লাগলো নারীটির লাল আভা ছড়িয়ে থাকা নরম গাল দুটো ছুঁয়ে দিতে। আয় মা, এখানে বস। আজমল শেখের কণ্ঠ শুনে নুহাস নিজের চৈতন্য ফিরে পেল। আলগোছে দৃষ্টি সরিয়ে নিল। যারা বাবার পাশে এসে বসেছে। তার সম্মুখে নুহাস বসে আছে সাদা পাঞ্জাবি পরে। যারা চোখ তুলে একবার নুহাসের পানে তাকালো। কতটা প্রাণোজ্জ্বল দেখাচ্ছে মানুষটাকে, যেটা একটু আগে বিষণ্ণতার আড়ালে ঢেকেছিল। দুজনের চোখে চোখ মিলিত হতে যারা সন্তর্পণে নিজের নজর সরিয়ে নেয়। নুহাস মৃদু হাসলো। যারার বুকের ভেতরে ঝড় বইতে শুরু করেছে। আগে শুধু গল্প শুনে আসতো বিয়ের কানের কাছে যে বিয়ের দিন নাকি এমনটা হয়। এখন নিজের সাথে সেই গল্পের মিল খুঁজে পাচ্ছে অক্ষরে অক্ষরে। যারা নুহাসের বিয়ে সম্পূর্ণ হলো। সকলের মতে দুটো ভালোবাসার মানুষ আজ এক হলো। এর চেয়ে প্রশান্তির কি হতে পারে? বিয়ে সম্পন্ন হতেই দুজনে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। জাহিনের নজর পড়ল আদুরে অয়ন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখনই জাহিনের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ইদানিং মনে খুব বাসনা জাগে বউকে চালাতে।
জাহিন অয়ন্তীর পাশে এসে দাঁড়ায়। অয়ন্তী প্রশ্নবোধক নয়নে পাশ ফিরে জাহিনের দিকে তাকায়। জাহিন অয়ন্তীর হাত ধরে বলে, চলো। অয়ন্তী ভুরু কুচকে বলে, কোথায়? জাহিন পুরো কণ্ঠে বলে। বেডরুমে। অয়ন্তী বিস্মিত হয়ে বলল, বেডরুম? কিন্তু কেন? আমার অনেক কাজ আছে, এখানে এখন যেতে পারবো না। জাহিন গলার স্বর কঠিন করে বলে। স্বামীর আদেশ স্ত্রীদের পালন করতে হয় কিন্তু। অয়ন্তী হতাশ হয়ে বলল, তা জনাব, এখন আপনার কি আদেশ শুনি? এটাই বেডরুমে, চলো। এই সময় বেডরুমে কি করব? জাহিন হতাশের উপরে হতাশ। এই মেয়ে কি কিচ্ছু বুঝে না? কেন তাকে বেডরুমে যেতে বলছে? অয়ন্তী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিন অবলীলায় বলল, চুমু খেতে ইচ্ছে করছে, তাই বেডরুমে যেতে বলেছি। অয়ন্তী বড় বড় চোখ করে তাকায় জাহিনের পানে। দুপাশে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় কেউ কিছু শুনেছে কিনা। বাড়ি ভর্তি লোকের মাঝে জাহিন কি বলছে এসব? দিন দিন যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে এই লোক। আগের ভদ্র জাহিন অনেক ভালো ছিল, এখনের অভদ্র জাহিন একটুও ভালো না, একটুও না। অয়ন্তী আস্তে করে বলে, আপনি দিনকে দিন অভদ্র হয়ে যাচ্ছেন নেতামশাই, এবার ভদ্র হন। জাহিন দুষ্টু হেসে সন্তর্পণে অয়ন্তীর বাহু ধরে নিজের একটু ধারে এনে বলে, কয়েক মাস তো ভদ্র ছিলাম তোমার কাছে, এখন আর এত ভদ্র হয়ে থাকতে পারবো না। আর এত ভদ্র হলে জীবনে বাপ ডাকার শুনতে হবে না। অয়ন্তী স্তব্ধ, বেমোর। কি বলছে পাগল লোক? বাপ ডাকার এত শখ জেগেছে মনে? অয়ন্তীর মনে হচ্ছে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। এই লোকের কাছে থাকলে আরও উল্টাপাল্টা কথা শুনতে হবে তাকে। তাই এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। না হলে যদি কেউ এসব লাগাম ছাড়া কথা শুনে ফেলে কোনোভাবে, তাহলে তার লজ্জায় মাথা কাটা যাবে। রাত এখন 11টা বাজে। জাহিন আর নুহাস কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাড়ির সকলে খাওয়া দাওয়া করে নিজ নিজ কক্ষে চলে গেছে অনেক আগেই। অয়ন্তী সব কিছু গুছিয়ে রুমে আসলো। সারাদিন অনেক ধকল গেছে, শরীর বড্ড ক্লান্ত লাগছে। আর ইদানিং অল্পতে অয়ন্তী চরম ক্লান্ত বোধ করে কেন জানি। অয়ন্তী ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আশ্রিয়ে চিরুনি রাখতে নজর পড়ে একটা নতুন বডি স্প্রের উপরে। অয়ন্তী স্প্রে বোতলটা হাতে নিল। এটা আবার জাহিন কবে কিনলো? খালি নতুন নতুন জিনিস কিনা। অয়ন্তী হাতের পিঠে স্প্রে করে তার ঘ্রাণ নিতেই গা গুলি উঠল। মনে হচ্ছে যেন ভেতরের সবকিছু উগড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। অয়ন্তী এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ছুটে গেল। গড়গড়িয়ে বমি করে বসে। বমি করে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে জাহিন গায়ের জ্যাকেট খুলতে খুলতে রুমে এসে ঢুকছে। জাহিন অয়ন্তীর এমন ক্লান্ত ও পরিশ্রান্ত মুখ দেখে দ্রুত পায়ে এসে অয়ন্তীকে ধরে ভীত কণ্ঠে বলল, কি হয়েছে? অয়ন্তী ক্ষীণ কণ্ঠে বলল, কিছু হয়নি। জাহিন গায়ে মাথায় হাত দিয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমায়? শরীর খারাপ লাগছে? জাহিনকে বড্ড অস্থির দেখাচ্ছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলেছে। কেমন বাচ্চাদের মতো করছে। অয়ন্তী মনে মনে হাসলো, বলল, তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে, এই যা। বমি করার কথা অয়ন্তী লুকিয়ে গেল। যদি জানতে পারে বমি করেছে সে, তাহলে এই লোক নির্ঘাত পাগল হয়ে যাবে। জাহিন ধীর কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে, ওষুধ খাবে? অন্তে চবর্গে উচ্চারণ করে বলল, ঔষধ খাওয়ার মতো ব্যথা নয়, ঘুমালেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঘুমোতে চলো তাহলে। জাহিন অয়ন্তীকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে কপালে চুমু এঁকে পড়ল, ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। জাহিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এক পলক অয়ন্তীর ঘুমান্ত মুখখানা দেখে চোখ বন্ধ করে নেয়। তখনই বুকের বাঁ পাশটা ভারী অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখে অয়ন্তী তার বুকে মাথা রেখেছে। জাহিন অয়ন্তীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, ঘুমাওনি? খিদে পেয়েছে খুব। খিদে পেয়েছে? ঠিক আছে, একটু অপেক্ষা করো, খাবার গরম করে নিয়ে আসি। না, এসব পোলাও মাংস খেতে ইচ্ছে করছে না। তাহলে? নুডলস খেতে ইচ্ছে করছে। নুডলস রান্না করবে কে এখন? অয়ন্তী মাথা নিচু করে জাহিনের দিকে তাকিয়ে বলল, কেন, আপনি করবেন? আমি? জাহিন কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি রেঁধে নিয়ে আসি। জাহিন চলল বউয়ের আবদার মেটাতে। যদিও জাহিন রান্নায় তেমন পারদর্শী নয়, কিন্তু বউ আবদার করেছে, সে আবদার তো রাখতেই হবে। আর নুডলস তো সহজে রান্না তেমন কঠিন নয়। জাহিন চুলায় পানি বসিয়েছে, তাতে অল্প একটু তেল দিয়েছে নুডলসটা ঝরঝরে থাকার জন্য।
পানি গরম হওয়ার সময়টুকুতে পেঁয়াজ মরিচ 3 ধরনের সবজি কেটে দেয় জাহিন। নুডলস সেদ্ধ হওয়ার পর পানি ছড়িয়ে নেয়, ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ মরিচ ডিম সবজি ভেজে নিয়ে নুডলস দিয়ে নাড়তে শুরু করে। এমন সময় জাহিনের পাশে এসে অয়ন্তী দাঁড়ায়। অয়ন্তীকে দেখে জাহিন কপট রেগে বলল, শুয়ে থাকতে বললাম না তোমাকে? অয়ন্তী অবিশ্বাস্য গলায় বলল, ওয়াও, আপনি তো দেখি ভালোই রান্না করতে পারেন, একেবারে শেফ। জাহিন গর্ববোধ করে বলল, আমি সব পারি বুঝলে, একেবারে অলরাউন্ডার। জাহিন সুন্দর করে পরিবেশন করলো। যেহেতু অয়ন্তী নিচে চলে আসে তাই ডাইনিং টেবিলে বসেই খাবে। অয়ন্তীকে বসে থাকতে দেখে জাহিন বলল, কি হলো, খাও, খিদে পেয়েছে তো বললে। এত গরম খাবো কি করে, একটু ঠান্ডা হোক। জাহিন প্লেটটা নিজের কাছে নিয়ে ফু দিয়ে নুডলসটা অল্প ঠান্ডা করে বলল, নাও এবার খাও। অয়ন্তী 1 চামচ নুডলস মুখে তুলল। জাহিন আগ্রহের সহিত তাকিয়ে রইল বউয়ের দিকে, বলল, কেমন হয়েছে, ভালো হয়নি? অয়ন্তী মুখটা কালো করে বলল। জাহিন বুঝলো সে পড়ালেখায় ফেল না করলেও রান্নায় ফেল করে ফেলেছে হয়তো, কিন্তু অয়ন্তী পরক্ষণে হাসি মুখে বলল, খুব মজা হয়েছে। জাহিনের মুখে উজ্জ্বল হলো। সত্যি? তাহলে খাও। আপনি খাবেন? না না, তুমি খাও। কিন্তু অয়ন্তী জাহিনকে কয়েক চামচ নুডলস খাইয়ে দিল। এতটাও খারাপ হয়নি, তবে লবণটা একটু কম হয়ে গেছে, কিন্তু খাওয়ার উপযোগী আছে। অয়ন্তী পেট ভরে খেলো। বমি করাতে পেট একেবারে খালি হয়ে গিয়েছিল। দুজনে মিলে কিচেন পরিষ্কার করে রুমে চলে যায়। নিস্তব্ধতায় ঘেরা শীতের রাত। ঘড়ির কাঁটায় রাত 12:13 বাজে। নুহা সেই ঠান্ডা আবহাওয়ার মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, পাতাঝরা গাছের দিকে চেয়ে। অনেকক্ষণ যাবৎ বিছানায় গড়াগড়ি করেছে শুয়ে থেকে, কিন্তু দু চোখে ঘুম এসে হানা দেয়নি। বারবার যারার রক্তিম মুখখানা ভেসে উঠছে। খুব ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে প্রেয়সীর রক্তিম মুখখানা। এত বছর পর এই নামহীন সম্পর্কটা একটি পবিত্র নাম পেয়েছে, ভাবতেই সর্বাঙ্গে খুশির জোয়ার বয়ে গেল। বিয়ে করেছে অথচ বউ ছাড়া থাকতে হচ্ছে তাকে, যে বউ কিনা তার সামনের ঘরেই আছে, কিন্তু বউর কাছে যেতে পারছে না। কি এক অসহনীয় যন্ত্রণায় যা প্রকাশ করা বড় দায়। এতদিন তো অবুঝ মনটাকে ধরে রেখে বেঁধে রেখে যেত, কিন্তু এখন কি করে বুঝিয়ে দেবে যেখানে মেয়েটি শরিয়াত মোতাবেক তার বউ? নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতরে আসলো। বড্ড অস্থির লাগছে, একা রুমে থাকতে ইচ্ছেই হচ্ছে না। কই গত রাতগুলোতে তো এমনটা হয়নি, আর আজকে বিয়ে করে একদিনে এই অবস্থা, তাহলে সামনের দিনগুলো কাটবে কি করে? এসব ভেবেই চাপা গলায় চিৎকার করে দুহাত দিয়ে চুল এলোমেলো করে ধপ করে বেডে বসে বিরস গলায় বলল, এ কি মহাজালায় পড়লাম রে বাবা বিয়ে করে। এখন তো মনে হচ্ছে বিয়েটা এখন না করলেই ভালো হতো। নুহাস শারাপকে কল করলো। যদি শারাপের সাথে কিছুক্ষণ কথা বলে তাহলে হয়তো ভালো লাগবে। আর মোট কথা শারাপকে তো জানানো হয়নি তাদের বিয়ের কথাটা, আজ জানবই বা কি করে। শারাফের ফোন বন্ধ সেই দুপুর থেকে, এখন ওই একই ঘটনা, ফোন বন্ধ। নুহাস চিন্তায় পড়ে গেল, শারাফের কোনো বিপদ আপদ হলো না তো আবার। এমন উদ্ভট চিন্তা মাথায় আনার জন্য নুহাস মনে মনে নিজেকে গালি দিল। নুহাস দরজা খুলে উকি মারল। তার বউ কি ঘুমিয়ে গেছে নাকি তার মতো জেগে আছে? যারা রুমের দরজার নিচে আলোর প্রতিফলন দেখা যাচ্ছে, তার মানে জেগে আছে। যারা পড়ার টেবিলে বসে ডায়েরি পড়ছে। এত বছরে জমে থাকা নুহাসের প্রতি ভালোবাসা, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, অভিযোগ সকল স্মৃতি ডায়েরির পাতায় লিখে রেখেছিল, সেগুলোই আবার একান্তভাবে স্মৃতিচারণ করছে। এমন সময় ফোন বেজে ওঠে। নুহাসের কল। যারার অভিমান জেগে বসলে এতক্ষণ মনে পড়লো তার কথা মহাশয়, ধরবে না সে কল এই লোকের। কিন্তু দুবার রিং হতেই যারা কল ধরল। ভেসে আসলো নুহাসের ভারী কণ্ঠস্বর, কি করছো? যারা চুপ রইল। নুহাস পুনরায় বলল, ঘুমোননি এখনো? না। যারার কণ্ঠে স্পষ্ট অভিমানের আভাস পেল নুহাস, আর তার যুক্তিসঙ্গত কারণটা কি সেটা সে জানে। নুহাস গলা খাকারি দিয়ে বলল, ঘুমোনি কেন এখনো? পড়ছি তাই। নুহাস নৈশব্দে হেসে বলল, মন কি বইয়ের পাতায় আছে নাকি অন্য কোথাও আছে? যারা তেজি গলায় বলল, অন্য কোথাও থাকবে মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি পড়ালেখার ফাঁকিবাজি? দরজাটা খুলো, আমি তোমার রুমে আসছি। বউ ছাড়া ঘুম ধরছে না। নুহাসের মুখে বউ ডাকটা শুনে যারা বুকটা ধক করে ওঠে, শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে গেল। যারাকে মৌন দেখে বুঝলো মৌনতা সম্মতির লক্ষণ। নুহাস বলল, আসছি আমি, দরজাটা খুলো।
বলেই কল কেটে দেয়। যারা চেয়ারে তব্দা হয়ে বসে রইল। দরজা খুলবে নাকি খুলবে না এটা ভেবে দোটানায় পড়ে গেল। বাবা তো কঠোরভাবে বলে দিয়েছেন দুজনে একসাথে কোনো মতেই থাকতে পারবে না যতদিন না তার পড়াশোনা কমপ্লিট হয়। ঠিক করলো সে দরজা খুলবে, কিন্তু নুহাসকে কি করে দরজার মুখ থেকে ফিরিয়ে দেবে। কিছুক্ষণ পরে মেসেজ আসার শব্দ হয়, নুহাসের মেসেজ। মিসেস জারা, দরজাটা খুলো প্লিজ। কেউ যদি আমাকে দেখে তোমার দরজার সামনে এভাবে অনাহারীর মতো দাঁড়িয়ে আছি, তখন সবাই কি ভাববে বলো তো? যারা ফিক করে হেসে উঠল। অনাহারি এবার কেমন কথা! নুহাসের কথা শুনে মনে হচ্ছে কতকাল ধরে উপবাস সে, কিন্তু ডিনারেই তো গান্ডে পিন্ডে খেলো। দরজায় করাঘাত হলো। যারা দরজার পানে তাকিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে উঠে দরজার ছিটকিনি খুলে দ্রুত পায়ে দূরে সরে গেল। দরজা খোলার শব্দ পেয়ে নুহাস ভেতরে ঢুকে দেখে যারা তার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নুহাস হাসলো, দরজার ছিটকিনি লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে যারা কেঁপে ওঠে। নুহাস ধীর পায়ে যারার দিকে এগিয়ে আসছে। যারা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে, স্পষ্ট টের পাচ্ছে সে নুহাস তার দিকে এগিয়ে আসছে। যারা শুকনো ঢোক গিলল, কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তড়িঘড়ি করে স্থান পরিবর্তন করতে নিবে, তখনই নুহাস তার হাত চেপে ধরে হেঁচকা টান মেরে নিজের কাছে টেনে এনে দুহাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। যারা পিঠ দিয়ে ঠেকেছে নুহাসের চড়া বুক। বুকের ভেতর তুমুল আন্দোলন শুরু হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নুহাস জারার কাঁধে থুতনি ঠেকিয়ে মুখ ডুবিয়ে দেয় জারার খোলা চুলে। না চাইতেও যারা খামচে ধরে নুহাসের হাত। নুহাসের জ্বলানো কণ্ঠ ভেসে আসে, পালিয়ে যেতে চাইছো? যারা কম্পিত গলায় বলল। নুহাস ভাই, বাবা জানতে পারলে রাগ করবে। নুহাস জারাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে বলল, বাবা তো এটা জানলে রাগ করতে পারতো। তখন কি তুমি এটা ভেবে আমার সাথে সম্পর্কে না জড়িয়েছিলে? নুহাস ভাই। কিসের নুহাস ভাই? আমি ওর হাজবেন্ড, ভুলে গেলে? এর মাঝে সন্ধ্যায় যে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তোমার নিজের ঘরে যাওয়া উচিত। নুহাস ঝড়ের বেগে যারাকে নিজের দিকে ফিরিয়ে দুরূহ কণ্ঠে বলল, যাব না। জীবনে 28টা বসন্ত একাকী পার করার পর বিয়ে করেছি কি বউয়ের কাছ থেকে দূরে থাকার জন্য? অসম্ভব। আজকে রাতে এখনই থাকবো, দেখি কে আটকায়। কিন্তু যারা বাক্য ব্যয় করতে পারল না, তার আগে নিজেকে আবিষ্কার করলো শূন্যে, অর্থাৎ নুহাসের কোলে। নুহাস এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। পরবর্তীতে কি হতে যাচ্ছে সে সেটা কল্পনা করতে চাইছে না, কিন্তু যারার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে তাকে বেডে বসিয়ে নিজের সোজা যারার কোলে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ল নুহাস। যারা বিস্ময়কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। নুহাস একগাল হেসে যারার নাক টেনে আদুরে গলায় বলল, মাথায় হাত বুলিয়ে দাও তো বউ, তোমার কোমল হাত দুটো দিয়ে। লজ্জায় যারার গাল দুটো রক্তিম হয়ে পড়ল। ইস, কত আদরে ভরা কণ্ঠে আবদার করলো। নুহাস আড়ষ্ট কণ্ঠে বলল, লজ্জা পেও না আমার লজ্জাবতী রানী। যারা ঠোঁট কামড়ে হাসলো। নুহাস নিজেই যারার হাত কপালে রেখে চোখ বন্ধ করে বলল, দাও, হাত বুলিয়ে দাও। যারা ধীর গতিতে নুহাসের মাথায় হাত বোলাতে বোলাতে মুগ্ধ নয়নে চেয়ে আছে নুহাসের পানে। কি নিষ্পাপ লাগছে দেখতে। এই মানুষটা তার স্বামী। এখনো যেন মনে হচ্ছে কোনো কল্পনার রাজ্যের বিভোর হয়ে আছে সে। না, এটা কল্পনা নাই, বরং এটা বাস্তব। যারার মনের গহীনে এক অদম্য আকাঙ্ক্ষা জাগলো। নুহাসের কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। যারা মাথা নুয়ে নুহাসের কপালে সশব্দে চুমু দিয়ে বসে। তখনই নুহাস চোখ মেলে তাকায়। যারা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেয়। নুহাসের কোনো প্রতিক্রিয়া না পেয়ে যারা চোরা চোখে তাকালো, তখনই কিছু বোঝার আগে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নুহাস ঠিক তার উপরে ঝুঁকে আছে। উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সারা মুখময় জুড়ে, সুগভীর চোখে চেয়ে। যে চোখের ভাষা যারা মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। বুঝে নেয় অক্ষিপুর জোড়া। নুহাস নিজের শক্তপোক্ত পুরুষালেই খসখসে হাত ডোবালো যারার কোমল হাতে। নুহাস ধীরে ধীরে মাথা নুয়ে যারার নরম গোলাপি ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নিল। যারা চোখ নিখিছে বন্ধ করে নেয়। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু দুটো সত্তা যেন তার ধার ধারছে না। তারা নিজেদের মাঝে মত্ত আছে। যারা চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। এর মাঝে নুহাস শান্ত হলো, নিজের চৈতন্য ফিরে পেল। যারার অতি নিকট থেকে সরে এলো। লাজে রাঙা মুখখানা নিবিড়ভাবে দেখলো। যারা লজ্জায় অস্বস্তি তাকাতে পারছে না। নুহাস মুচকি হাসলো। বন্ধ দু চোখের পাতায় গভীর চুমু বসিয়ে মুখ নিয়ে যায় যারার কানের কাছে। মোহগ্রস্ত স্বরে বলল, এই পর্যন্ত সীমাবদ্ধ থাক, এর বাইরে গেলে আবার শ্বশুরমশাইয়ের কথার অপমান করা হবে। তবে এটা নিশ্চয়তা দিতে পারছি না কবে এর সীমা উচ্চ সীমায় পৌঁছে যায়, কারণ এত কাছে বউ রেখে কিছু করবো না এমন সভ্য পুরুষ কিন্তু আমি নই মিসেস জারা শেখ। যারা চমকে চোখ মেলে তাকায়।
নিমিষেই দৃষ্টিতে দৃষ্টি মিলল। নুহাশ তৎক্ষণাৎ পাশে শুয়ে পড়ে যারাকে নিজের বক্ষস্থলে আগলে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলল, ঘুমো, ভয় নেই, আজ কিছু করব না। তবে যারা অবাক হয়ে স্বামীর পানে তাকিয়ে আছে। নুহাশ সশব্দে হেসে যারার ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল, ঘুমো। অগত্যা যারা স্বামীর বুকে চুপটি করে শুয়ে আছে। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। কতজন পায় নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে। 10 জনের মাঝে 9 জনেই নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে, আর সারাটি জীবন মনের মাঝে চাপা যন্ত্রণা বয়ে বেড়ায় আমৃত্যু পর্যন্ত। কিন্তু সে পেয়েছে নিজের ভালোবাসার মানুষটি নিজের করে। যারা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে আরেকটু গুটিয়ে নেয়। নুহাশ সন্তর্পণে শক্ত হাতে যারাকে জড়িয়ে ধরে প্রগাঢ় কণ্ঠে বলে, আই লাভ ইউ যারা, খুব বেশি ভালোবাসি তোমায়, খুব। যারা নুহাশের অ্যাডামস অ্যাপেলে ঠোঁট ছুঁয়ে বলে, আমি তোমায় ভীষণ ভালোবাসি নুহাশ ভাই। ভোরের আলো ফোটার আগে নুহাশ নিজ কক্ষে চলে যায় সবার অগোচরে। কিন্তু একজনের চোখে সেটা ধরা পড়ে, আর তা দেখে মুখে হাসি রেখাও ফুটে ওঠে। অষ্টাদশী এক যুবতী লাগেজ টানতে টানতে শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। এক পল বাড়িটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গেটের দিকে এগিয়ে যায়। তখনই দ্বার রক্ষক এসে বাধা দিয়ে বলেন, কি দরকার? মেয়েটি মিষ্টি করে হেসে বলল, এই বাড়ির বড় ছেলের বউকে, মানে মিসেস অয়ন্তীকে। অয়ন্তীর কিডন্যাপিং কেসটার পর থেকে কোনো অচেনা গাড়ি কিংবা অচেনা মানুষ আসলে তার আইডেন্টি ভালো করে চেক করার পরে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়। দ্বার রক্ষক বলেন, আপনার পরিচয় কি? আপনাদের বাড়ির বড় বউকে অবন্তী নামটা বলবেন, তাহলেই হবে। আমি ওনার ভীষণ পরিচিত একজন। ঠিক আছে, অপেক্ষা করুন। অয়ন্তী জাহিনের লন্ড্রি থেকে আসা পোশাকগুলো এক এক করে আলমারিতে তুলে রাখছে। এমন সময় ফোন বেজে ওঠে। লিজা কল করেছে। এতদিন পরে তাহলে তার কথা মনে পড়লো। কল ধরতেই লিজা চেঁচিয়ে উঠল। অয়ন্তী ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয়। পুনরায় ফোন কানে রেখে বলল, কি হয়েছে? দোস্ত, আমি কি করব বুঝতে পারছি না। কোন বিষয়ে? বিকালে আমাকে বউ দেখতে আসছে। অয়ন্তী প্রফুল্ল গলায় বলল, ওমা, তাই নাকি? তাহলে তোমার বিয়ের ফুল ফুটছে। আর ফুল ফুটাফুটি মাকে বলেছি বিয়ে করব না, কিন্তু মা বলেছে ছেলে নাকি একেবারে রাজপুত্র। কিন্তু মা ছেলের বিষয়ে আর কিছুই জানে না, শুধু ঘটকের কথায় নাচানাচি করছে। সমস্যা কি? পাত্রপক্ষ তো বিকালে আসবেই, তখন ভালো করে সবকিছু জেনে নিবি। আচ্ছা, আর একটা কথা, তোর আর জাহিন ভাইয়ের মাঝে সব ঠিকঠাক তো? জানি, শুনি আমার খুব ভালোবাসেন। আমার কিছু হলে এতটা অস্থির হয়ে পড়েন যে কি করবেন না করবেন দিশে হারিয়ে ফেললেন। দেখেছিস, বলেছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় আহান চেঁচিয়ে আসতে আসতে বলল, ও ভাবি, ভাবি তোমার সাথে একজনকে দেখা করতে এসেছে। অয়ন্তী লিজাকে পরে কল দিবে বলে কল কেটে দেয়। অয়ন্তী আহানের সাথেই নিচে নামে। কে দেখা করতে এসেছে তার সাথে? অয়ন্তীকে দেখে জোহরা বেগম বলেন, অয়ন্তী, তোমার সাথে অবন্তী নামের একটা মেয়ে দেখা করতে এসেছে। অয়ন্তী হতবাক হয়ে বলল, অবন্তী? এর মাঝে যারা বলল, ভাবি, তোমার বোনের নামও তো অবন্তী, তাই না? জোহরা বেগম বলেন, তাই তো, আমার তো এটা মাথায় আসেনি। অয়ন্তী কিছু না বলে সোজা বাড়ির মেইন গেটের সামনে দ্রুত পায়ে হেঁটে এসে দাঁড়ায়। তার সামনে অবন্তী, তার আদরের ছোট বোন দাঁড়িয়ে আছে। অবন্তী 2 কদম এগিয়ে এসে সহজ গলায় বলল, কেমন আছো আপু? অনেকদিন পর দেখা হলো। অয়ন্তীর চোখ টলমল করছে, চোখের পানিরা উপচে পড়ছে। আজ কয়েক মাস পর বোনের কণ্ঠ শুনতে পেয়েছে সে। অয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শরীর মৃদু কাঁপছে তার। সকলে হতবাক হয়ে তাকিয়ে। অবন্তী বোনের পিঠে হাত বুলিয়ে বলল, আরে এত কাদার কি আছে, শান্ত হও। অয়ন্তী ধীরে সুস্থে শান্ত হলো। অবন্তীর বোনের চোখের জল মুছে দিল। অয়ন্তী ভাঙ্গা গলায় বলল, 4 মাস পর অভিমান কমলো। অভিমান করাটা কি যুক্তিসঙ্গত ছিল না? অয়ন্তী ওই বিষয়ে কথা বাড়াতে চায় না, তাই অন্য প্রসঙ্গ তুলে বলল, হঠাৎ এখানে বাবা মামনি জানে তুই যে এখানে এসছিস? জানে। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। সারপ্রাইজ দিব বলে। এর মাঝে জোহরা বেগম বলেন,
আচ্ছা আচ্ছা, দুই বোন ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা হবে। ভেতরে চল। সকলে শেখবাড়ির অন্দর মহলে আসলো। অবন্তীর এখানে আসার কারণটা হলো বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ দিয়েই সে চলে যাবে, আর এক সপ্তাহ পরেই তার ইন্টারভিউ। বেলা 11:30 বাজতে চলল, কিন্তু রিহান এখনো বিছানায় কুম্ভকর্ণের মতো পড়ে আছে। সারা রাত জেগে অফিসের কাজ করেছে, যার দরুন ঘুম আজ তাকে রেহাই দিচ্ছে না। কিন্তু নিচ থেকে আসা চেঁচামেচি শুনে রিহানের ঘুম পাতলা হয়ে এলো। বুড়ুকুচকে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ চেপে ধরে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বিরক্তকর গলায় বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে কেউ কি এসেছে নাকি? রিহান ঘুমে ঢুলতে ঢুলতে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখের সাদা অংশ স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। এতক্ষণে ঘুমে ছুটে গেছে পলকে, কিন্তু সে কি ভুল দেখছে নাকি? রিহান চোখ কষলিয়ে পুনরায় তাকালো, না ভুল নাই। সত্যি তার সামনে তার জীবনে আসা প্রথম ভালোবাসার নারীটি বসে আছে। কিন্তু এই মেয়ে এখানে কি করছে? আর তার বাড়ির সবাই এত হেসে হেসে কথা বলছে কেন এই মেয়ের সাথে? রিহান তৎক্ষণাৎ রুমে ঢুকে ল্যান্ডলাইনে ফোন করলো। যারা ফোন ধরলো। হ্যালো, আমার রুমে আয় কুইক বলেই কেটে দেয় ফোন। যারা হতভম্ব হয়ে পড়লো। রুমে আয় মানে? বাড়ি থেকেই বাড়ির ল্যান্ডলাইনে কল দেওয়ার মানে কি? অগত্যা যারা চললো ছোট ভাইয়ের রুমে। যারা রুমে ঢুকতে রিহান অস্থির কণ্ঠে বলল, মেয়েটা কে রে? যারা বুড়ো কুস্কি বলে। কোন মেয়েটা? আরে নিচে যেই মেয়েটা এসেছে সেই মেয়েটা কে? ও, ওই মেয়েটা তো ভাবির ছোট বোন। রিহান হতভম্ব হয়ে বলল, ভাবির বোন মানে? অবন্তী আপু আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে। অবন্তী ওই মেয়ের নাম? যারা চিন্তিত গলায় বলল, অবন্তী এতে এত অবাক হওয়ার কি আছে? না কিছু না, তুই যা। যারা চলে যায়। হলো কি হঠাৎ ভাইয়া? রিহান কোমরে দুহাত রেখে উচ্চস্বরে হেসে ওঠে। এত বড় ধোকা দিল পুচকে মেয়ে তাকে। আসল নাম অবন্তী, আর তাকে বলল পাপড়ি। রিহান বিড়বিড় করে বলল, ওকে ফাইন, আমাকে ধোকা দেওয়া না, এর শোধ আমি নিব মিস অবন্তী। টিভির পর্দায় জাহিনকে দেখানো হচ্ছে নির্বাচন অফিসে সকল নেতাবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করছে। সে দৃশ্যটা ত্রিনব ঠোঁটে রহস্যময় হাসি রেখে দেখছে। ত্রিনবের পাশে দীনেশ বসা। সে বিরস কণ্ঠে বলল, সালার তো মুখ থেকে হাসি সরছেই না। ত্রিনব সুরে সুরে বলল, হেসে নিক, যত পারে প্রাণ ভরে হেসে নিক, এরপর যে আর হাসতে পারবে না। দীনেশ আগ্রহ সহিত বলল, কি করবে ভাই? সময় হোক বলবো। বলছিলাম কি ভাই, আমাদের দলটা একটু ভারী করা যেত না? মানে দেখো তুমি, ওই জাহিন হারামি তোমার শত্রু, আবার ওই খলিলেরও শত্রু। এখন তুমি আর খলিল যদি এক হও, তাহলে ওই জাহিনকে পরাস্ত করাটা সোজা হবে। ত্রিনব সশব্দে হেসে বলল, ওই বুইরা শালা রে আমার দলে ভিড়াবো, তুই ভাবলি কি করে? ওই বুইরার বেল শেষ, জনগণ যে এর পিটায় নাই, এটাই ওর ভাগ্য। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়, এই ত্রিনব একাই 100, দরকার পড়লে নিজের কৃতকর্মের ফল ওই বুইরার ঘাড়ে চাপিয়ে দিব। রিহান চোখে মুখে রহস্যময় হাসি রেখে অবন্তীর দিকে তীক্ষ্ণ চাউনি ফেলে চেয়ে আছে। অবন্তী যখন রিহানকে দেখে তখন ভূত দেখার মতো চমকে ওঠে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির চোখে তাকিয়ে আছে। সত্যি রিহান তার সামনে, নাকি সে ভুল দেখছে? অবন্তী বার কয়েকবার চোখের পাতা ফেলে তাকালো। না সত্যি তো রিহান। যারা হাসি মাখা গলায় বলল, অবন্তী আপু আমার আরেক ভাইয়া, আর তোমার বেয়াই। রিহান বাঁকা হেসে বলল, ভালো আছেন বেআইন সাহেবা? অবন্তী রাও করল না। সে বাকশক্তি হারিয়ে ফেলেছে যেন। এতদিনের সকল মিথ্যাচার ধরা পড়ে গেছে রিহানের কাছে নিমেষে। তার নাম যে পাপড়ি নয় সেটাও জেনে গেছে এতক্ষণে হয়তো। কি হবে এবার? এসব ভেবে অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেল অবন্তীর। রিহান খোঁচা মেরে বলল, বেআইন সাহেবা কি বোবা নাকি যে কথা বলছেন না? যারা হেসে উড়িয়ে বলল, কি বলছো ভাইয়া এসব? বোবা হতে যাবে কেন অবন্তী আপু? রিহান এক ভুরু উপড়ে তুলে বলে, তাহলে কথা বলছেন না কেন? যারা অবন্তীকে 2-3 বার ডাকলো, কিন্তু কোনো সাড়া আসলো না অবন্তীর তরফ থেকে। যারা তার জন্য অবন্তীর বাহুতে হাত রেখে বলল, অবন্তী আপু কোথায় হারিয়ে গেলে?
অবন্তী নিজ স্থানে ফিরে এসে এলোমেলো কণ্ঠে বলল, কিছু বললে? রিহান বিদ্রুপ করে বলল, ইস, আমার বেআইন সাহেবের মনটা বড্ড আনচান, যেখানে সেখানে চলে যায়। মনটাকে শক্ত করে ধরুন, না হলে সামনে থাকা মানুষগুলো কে কি বলছে সেটাতে মনোনিবেশ করতে পারবেন না তো। অবন্তী গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নিয়ে এতটা কষ্ট করে ভাবার জন্য ধন্যবাদ। রিহান দাঁত কামড়ে হাসল, বলল, ও মা, কি বলেন এসব? আপনি আমার একমাত্র বেআইন সাহেবা, আর আপনাকে নিয়ে ভাববো না তা কি করে হয় বলুন? আমার তো একটা দায়িত্ব আছে, বলুন। আপনার দায়িত্ব আপনার কাছে সসম্মানে পকেটে ভরে রাখুন, বের করার প্রয়োজন নেই। সেটা আমি বুঝবো। সকলে হতভম্ব হয়ে চেয়ে দেখছে তাদের কথোপকথন। কেমন জানি দুজনের মাঝে পরোক্ষভাবে খোঁচাখুচি চলছে। মনে হচ্ছে দুজনে পূর্ব পরিচিত, কিন্তু তাদের জানা মতে আজই দেখা হলো দুজনের। তাহলে এমন সাপে নেউলের সম্পর্ক হলো কখন? জোহরা বেগম সন্ধিয়ান হয়ে বলেন, রিহান, এমন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিস কেন? রিহান জ্বলে উঠল যেন। কোথায় খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছি? বুঝলাম না, তুই রেগে গেলি কেন? রিহান ঢোক গিলে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কোথায় রেগে গেলাম আমি? জোহরা বেগম ছেলেকে কিছু না বলে অবন্তীকে বলেন, অবন্তী, তুমি যাও, ফ্রেশ হও, গিয়ে ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না। যারা তোমার রুমটা দেখিয়ে দিবে। যারা বলল, হ্যাঁ অবন্তী আপু, চলো। অবন্তী রিহানের দিকে তাকালো। রিহান চোয়াল শক্ত করে রেখেছে, বোঝাই যাচ্ছে লোকটা আগুন হয়ে আছে রেগে। তাকে এই বাড়িতে থাকতে হলে সাবধানে থাকতে হবে, না হলে বাঘের খাবার হতে বেশি সময় লাগবে না। রিহান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ালো, আমাকে মিথ্যে বলার শাস্তি তোমাকে পেতে হবে মিস অবন্তী। অবন্তী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চমকে ওঠে, চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। রিহান পায়ের উপর পা তুলে বিছানায় হেলান দিয়ে মনের আনন্দে ফোনে গেম খেলছে। অবন্তী অবিশ্বাস্য গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? রিহান গেম বন্ধ করে অবন্তীর দিকে এক পলক তাকিয়ে বলল, দেখতে আসলাম। অবাক হলো অবন্তী। দেখতে আসলেন মানে? কি দেখতে এসেছেন? রিহান ঘাড় বাঁকিয়ে অবন্তীর দিকে এক নজরে তাকিয়ে রইল। অবন্তী অস্বস্তি বোধ করলো, নিজের দিকে তাকাতেই আটকে উঠল। গায়ে ওড়না নেই তার, এর জন্য লোকটা এমন বেহায়ের মতো তাকিয়ে আছে। অসভ্য কোথাকার। অবন্তী তাড়াতাড়ি ওড়না নিয়ে গায়ে মাথায় দিয়ে তেজি গলায় বলল, এই, আপনি এ ঘর থেকে বের হন, অসভ্য লোক। রিহান বেড থেকে নেমে এগিয়ে এলো অবন্তীর দিকে, চোখে মুখে কেমন অদ্ভুত হাসি। অবন্তী দুকদম পিছিয়ে বলল, এই, আপনার সমস্যা কি? এগিয়ে আসছেন কেন? রিহান অত্যন্ত গম্ভীর গলায় বলল, অসভ্য? কোনো কাজ না করাতে তুমি অসভ্যের ট্যাগ দিলে? তো তাহলে তো এই ট্যাগের সার্থকতা আনা দরকার এবার। অবন্তী কম্পনরত কণ্ঠে বলল, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন রিহান, আমি কিন্তু চিৎকার করব। ওকে, ডু ইট। অবন্তী পেছাতে পেছাতে ধপাস করে সোফায় বসে পড়ল। এখন যন্ত্রণায় পড়ল। যদি জানতো রিহান এই বাড়ির ছেলে, তাহলে জীবনে এখানে আসতো না। আর মোট কথাই রিহানে যদি তার আপুর বিয়ে হওয়ার কথা, কিন্তু পালিয়ে যাওয়ার জন্য জাহিনের সাথে বিয়ে হলো, আর সেই ছেলে পালিয়ে গিয়ে কিনা তার প্রেমে পড়লো। কি অদ্ভুত ব্যাপার। অবন্তীর ঢোক গিলল। সে উঠতে নিলে রিহান তৎক্ষণাৎ সোফার হাতলে হাত রেখে অবন্তীকে বন্দি করে নেয়। অবন্তী ভয়ে চোখ বন্ধ করে সোফার সাথে একেবারে মিশে গেছে। দুরু দুরু করে কেঁপে উঠছে বুকের বাঁ পাশের হৃদযন্ত্রটা। রিহান ভয়রত অবন্তীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে অবন্তীকে ভয় দেখাতে চেয়েছিল, সে তাতে সফলও হয়েছে। রিহান নাক টেনে নিজেকে সামলিয়ে ভরাট গলায় বলল, মিথ্যা কথা বললে কেন তুমি আমার সাথে? না অবন্তী। অবন্তী চোখ মেলে রিহানের দিকে তাকায়। রিহান বলল, নিজের পরিচয় লুকানোর কারণটা কি জানতে পারি? অবন্তী রিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজেও সোফা থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, দূরে থাকবেন আপনি আমার থেকে, বুঝলেন? রিহান নৈশব্দে হেসে বলল, সেটা তো সম্ভব নয় বেআইন সাহেবা। নিজ থেকে আপনি পুনরায় এসে আমার কাছে ধরা দিয়েছেন। এবার তো আপনাকে আমি এত সহজে হাতছাড়া করব না। অবন্তী চেঁচিয়ে উঠল, আপনি কে হাতছাড়া ক? রিহান তৎক্ষণাৎ অবন্তীর মুখ চেপে ধরে চাপা গলায় বলল, চুপ, একদম চুপ।
কেউ আসছে এদিকটায়। অবন্তী চোখ বড় বড় করে রিহানের দিকে তাকায়। মানুষটা তার অতি নিকটে, তার উষ্ণ নিঃশ্বাস মুখে আশ্রে পড়ছে। রিহানের ডান হাতটা অবন্তীর মুখের উপর, তো বাঁ হাতটা কোমরে। অবন্তী শুকনো ঢোক গিলল। এমন সময় বাহির থেকে অবন্তীর স্বর ভেসে আসলো, অবন্তী ফ্রেশ হয়েছিস? ফ্রেশ হয়ে থাকলে নিচে আয়। রিহান চাপা গলায় বলল, হাত ছড়িয়ে নিচ্ছে সুন্দর করে, ভাবির প্রশ্নের উত্তর দিবে। অবন্তী মাথা নাড়িয়ে সায় দিল। রিহান দূরে সরে যায়। অবন্তী কলা খাকারি দিয়ে চেঁচিয়ে বলল, আসছি, তুমি যাও। অয়ন্তী ঠিক আছে বলে প্রস্থান করলো। অবন্তী আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান হেসে হেসে বলল, ভাবিকে বলে দেই গিয়ে সবটা। অবন্তী ভুরু কুচকে বলল, মানে কি বলবেন আপনি আপুকে? এই যে তুমি কি কি মিথ্যাচার করেছো আমার সাথে। বলে দেন গিয়ে যান, আমার কিছু যায় আসে না। রিহান দুকাত নাচিয়ে বলল। ঠিক আছে। রিহান পকেটে দুহাত গুজিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অবন্তী পেছন থেকে বলে ওঠে, আপনি এমন করছেন কেন? কেমন করছি? প্লিজ আপুকে কিছু বলবেন না। রিহান কুটিল হেসে অবন্তীর দিকে ফিরে বলল, বলবো না, কিন্তু তার পরিবর্তে কি পাবো আমি? কি চান আপনি? রিহান আকাশ কুসুম ভেবে বলল, বিয়ে করতে চাই। বউ ছাড়া আর কতদিন একা থাকবো বলো? অবন্তী হকচকিয়ে উঠল, বলল, তো করুন বিয়ে। না করেছে কে আপনাকে? পাত্রী তো রাজি হচ্ছে না। তো রাজি করান। খুব তাড়াতাড়ি রাজি করাবো, আর যদি নিজ থেকে রাজি না হয় তো জোর কাটিয়ে রাজি করাবো। বলেই দরজা খুলে বাহিরটা ভালো করে দেখে চলে যায়। অবন্তী টের বুঝতে পারছে এই পাত্রীটা যে সে, কিন্তু সে চায় না তার জীবনে কেউ আসুক। সে পুরো জীবনটা একা কাটিয়ে দিতে চায়। তার জীবনে ফেলে আসা এক কালো অতীত রয়েছে। এই অতীতের কথা শুনলে হয়তো রিহান তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তার প্রতি যতটুকু ভালোবাসার নাম বীজ বপন হয়েছিল রিহানের হৃদয়ে, সেটা অচিরেই বিলীন হয়ে যাবে, এটা নিশ্চিত। অবন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মন স্থির করল রিহানকে তার অতীতের চরম সত্যিটা জানিয়ে দিবে। তাতে হয়তো রিহান তার পাগলামিগুলো বন্ধ করে দিবে আর তার থেকে দূরে সরে যাবে। লিজা সারা ঘরমায় জুড়ে পায়চারি করছে। পাশের রুমে ছেলেপক্ষরা আছে। ছেলের মা, ছেলের বড় বোন আর ছেলে এসেছে। লিজা পর্দার আড়াল দিয়ে ছেলের মুখটা দেখার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু লাভ কিছু হলো না। পাত্র এমন এক জায়গায় বসেছে যেখান থেকে পেছনটা দেখা যাচ্ছে। তবে পেছনের অভাব দেখে মনে হচ্ছে সে কোথাও যেন দেখেছে লোকটাকে, কিন্তু মনে করতে পারছে না। কিছুক্ষণ পরেই লিজার ডাক পড়ল। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। চোখ তুলে ছেলের দিকে তাকাতেই মুখখানা হাওয়া হয়ে যায়। চোখের আকৃতি হয়ে এলো বড়। সে স্তম্ভিত, নির্বিকার। একাকে দেখছে পাত্র হিসেবে। সত্যি কি সারাফ নাকি অন্য কেউ? সারাফ লিজার এমন হতবিহব্বল মুখ দেখে বহু কষ্টে হাসি আটকে রেখেছে। বেচারি মারাত্মকভাবে শকড। সারাফ ঠোঁট টিপে হেসে নজর সরিয়ে নেয়। সারাফের বোন শেফা লিজাকে ডেকে বলল, এসো বোন, আমার পাশে এসে বসো। লিজা এখনো একই স্থানে দাঁড়িয়ে আছে। সে যেন এই দুনিয়াতে নেই। রত্না বেগম মেয়েকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের কাছে এসে চাপা গলায় বলল, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লিজা রোবটের ন্যায় বলল। রত্না বেগম মেয়ের কথায় লজ্জা পেল, হাসি মুখে বলল, চুপচাপ গিয়ে বস। লিজা ধীর পায়ে হেঁটে শেফার পাশে এসে বলল। ঘটক জাকিয়া বানু পান চিপতে বললেন, কি মাইয়া পছন্দ হইছে? মাইয়া কিন্তু লাখে একটা। সারাফ মুস্কি মুস্কি হাসছে। হাসিটা যেন আটকে রাখতে পারছে না সে, যে কোনো সময় হাহাক করে হেসে উঠবে। শেফা বলল, আমাদের ছেলেও কিন্তু কম নয়। লিজা আর চোখে সারাফের দিকে তাকালো। কথা অনুযায়ী সত্যি সারাফ সবকিছু দিক থেকে সর্বগুণ সম্পন্ন। আয়ানদের কাছ থেকে সারাফের সম্বন্ধে যা যা শুনেছে তাতে সারাফকে একজন দায়িত্বশীল পুরুষ বলে আখ্যায়িত করা যায়। সালায়া বেগম ছেলের দিকে তাকিয়ে চোখে ইশারা করে কিছু একটা বলেন। তিনি মেয়ে দেখে রায় দিয়ে দিলেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনি চাইলে খুব জলদি আমার ঘরের বউ করে নিতে চাই লিজাকে। লিজা থমকালো। কেমন জানি সবটা খুব দ্রুত ঘটে যাচ্ছে, মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত সবটা। কিন্তু সে তো এই সারাফ খারাপকে কিছুতেই বিয়ে করবে না। এর মধ্যে শেফা বলল, তাহলে ওরা দুজন একটু একান্ত কথা বলে আসুক। রত্না বেগম বলেন, লিজা সারাফকে নিয়ে বাইরে যা। সারাফ শটান দাঁড়িয়ে পড়ে বাইরে যাওয়ার পথে
হাঁটা ধরল। লিজা অবাক হলো, মনে হচ্ছে সারা পেটের অপেক্ষায় ছিল। লিজা অনিচ্ছা থাকা সত্ত্বেও বের হলো। সারা বাড়ির পেছনের পুকুরের সামনে দাঁড়িয়ে আছে। লিজা পেছন থেকে রাগী কণ্ঠে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। সারা এক পলক লিজাকে দেখে পকেটে দুহাত গুজে বলল, সাহসের কি দেখলে এখানে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন, কোনো প্রেম টেম আছে নাকি? একদম বাজে কথা বলবেন না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? সেটা আপনার না জানলেও চলবে। আপনি যেভাবে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেভাবে চুপচাপ প্রস্তাবটা ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি খুব অবাক হয়েছিলে না আমাকে পাত্র হিসাবে দেখে? সেটাই স্বাভাবিক নয় কি? আকস্মিক সারা পট্ট হাসিতে ফেটে পড়ল। লিজার শরীর জ্বলে উঠল। রেগে মেগে বলল, এই, আপনি এমন বোকার মতো হাসছেন কেন? সারা হাসি থামিয়ে বলল, আসলে তোমার তখনকার চেহারাটা ভাসছে চোখের সামনে। লিজা বিরস গলায় বলল, আপনার এই বিচ্ছিরি 32 পাটি দাঁতগুলো ভেতরে ঢোকান, না হলে শীতের মাঝে এই পুকুরের শ্যাওলাযুক্ত পানি তো আপনাকে চুবাবো। ট্রাই করে দেখতে পারো, পারো কিনা চোবাতে। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল,